বনানী থানা ছাত্রদলের আমি বারবার বলা যাবে না, শ্রমিক দল বলা হয়েছে, বুঝতে হবে একটা লাল ক্যাপও দাঁড়ায় থাকবে না, লাল টুপি পরা একজনও দাঁড়ায় থাকবে না। বসেন আপনারা, ফেস্টুনগুলো নিচে করেন, ফেস্টুন নিচে করেন, পিছনে দেখতে পায় না, ফেস্টুন নিচে করেন, নিচে করেন, ফেস্টুন নিচে করেন। আমার কথা বলে শুনেন না কেন? ফেস্টুন নিচে করেন। দেখতে তো ভালো লাগার কথা যে একদম শেষ প্রান্ত বন্ধ বসে আছে, তাহলে তো দেখতে হবে মাঝখানে কয়জন দাঁড়ায় আছে। আমরা দয়া করবো এই জায়গাটা বসে, এই বসে দেখে ছাত্রদল কোথায়, ছাত্রদল কোথায়? বসো, পিছনে যুবদল কোথায়? বসো, ওই পিছনে যারা আসবে বসতে বলো। স্বেচ্ছাসেবক কোথায়? বসো, সবাই বসে দাও, বসো। নাসির ভাই, মহিলাদের বসতে দাও। যুবদল কোথায়? হাত তোলো। শাহজাহান ভাই, বসো, সবাই বসো, সবাইকে বসো, বসায় দাও, বসায় দাও। মহিলা বলতে বসতে জায়গা দাও। এই বসে, মহিলা বলুন বসেন। এই যে পাঁচটা আপনার বসে না কেন? বসে নেন, বাতাসটা বসেন, বসতে অনেক সুন্দর লাগবে। বনানী থানা গুলশান থানা জাসেসের আহ্বায়ক রফিকুল ইসলাম, গুলশান থানা জাসেসের সদস্য সচিব জসিমউদ্দিন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ছাত্রদল উত্তরের সংগ্রামী সদস্য সচিব মাহফুজুর রহমান ইউকনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বনানী থানা ছাত্রদলের সভাপতি নাইম, সিনিয়র সহসভাপতি সাব্বির, সাধারণ সম্পাদক জিয়ান, ছাত্রদল আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। গুলশান থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সালমান, সাধারণ সম্পাদক ফারুক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ছাত্রদল উত্তরের সিনিয়র সহসভাপতি রবিকে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সাধারণ সম্পাদক মৌসুম সিদ্দিক রবিকেও আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দলের বাবু এবং হাবিব, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে বসে পড়তে হবে। দীর্ঘ 17টি বছর ত্যাগ, তিতিক্ষা, আন্দোলন সংগ্রাম করে এসেছি। আমাদের মঞ্চের একদম সামনে জাতীয়তাবাদী মহিলা দলের বোনেরা বসে আছে। এখানে মহিলা দলের পিছনে আমাদের যে সকল নেতৃবৃন্দ আছে সবার কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা মহিলা দলের বোনরা যেখানে বসে আছে সেখান থেকে আপনারা একটু দূরত্ব বজায় রাখবেন, তাদের উপরে যেন কোনো ভিড় এসে যেন না পড়ে সেই জিনিসটা আপনারা সজাগ রাখবেন। দীর্ঘ 17 বছর ত্যাগ, তিতিক্ষা, আন্দোলন, সংগ্রাম, আত্মত্যাগের মাধ্যমে আমরা পার করে এসেছি যে একটি বহুল প্রতীক্ষিত অবাধ সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি। 17 বছর পরে আর মাত্র 3 দিনের পরে সে আমাদের বহুল কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। এই সেই আমাদের বহুল প্রতীক্ষিত প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের জন্য আমরা 17 বছর রক্ত ঝরিয়েছি। আমাদের সারা দেশে
গুম হয়েছে, হাজার হাজার নেতাকর্মী অত্যাচারে তারা বন্ধুত্ব জীবন যাপন করছে। সারা দেশে বিএনপির ৬০ লক্ষ নেতাকর্মীর নামে মামলা হয়েছে, তবুও রাজপথে জাতীয়তাবাদী দল বিএনপিকে কখনো দমানো যায়নি। বন্ধুরা আমার, সেই ত্যাগ তিতিক্ষা আন্দোলন সংগ্রামের পরে আমাদের প্রিয় বোনেরা, আপনারা এতদিন অনেক কষ্ট করেছেন, আপনারা বাড়ি বাড়ি ঘুরে ভোট দিয়েছেন। আজকে এমন একটা মুহূর্তের দিন আমাদের সামনে এসেছে, আমাদের চেয়ারপারসন জনাব তারেক রহমান আপনারা যতক্ষণ সময় শেষ না হবে কষ্ট করে। প্রিয় বোনেরা, আগামী দিন আমাদের নতুন সূর্য উদিত হবে, আমরা সেই নতুন সূর্যতে উপার্জিত হব। আপনারা একটু কষ্ট করেন প্রিয় বোনেরা। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই রাবিয়া, তুমি বসো সবাইকে নিয়ে। একটা মেয়েও যেন এখান থেকে যায় না, বিরতি দুষ্ট। তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, এক শর্মা, একটা মেয়েও যেন এখান থেকে না যায়। আমাদের ফারুকি আপা, একটা মেয়েও যেন এখান থেকে না সরে, ওদেরকে সম্মানভাবে বসিয়ে রাখে। আমাদের আগামী দিনে নতুন সূর্যোদয় আমরা দেখতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি সনাতনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর পশ্চিমের সংগ্রামী সাধারণ সম্পাদক আকরাম হোসেন। আমরা আকরাম হোসেনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ২০২৪ সালের ৫ই আগস্ট যে ছাত্র জনতার যে একটি সফল গণঅভ্যুত্থান হয়েছে, যে গণঅভ্যুত্থানের নেতৃত্ব ছিলেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান সে সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা এখন যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে কাঙ্ক্ষিত স্বপ্নটি আমরা লালন করছি, আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন হবে। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে, এদেশের মানুষের বাক স্বাধীনতা থেকে মৌলিক স্বাধীনতা আমরা সবাই ফিরে পাবো। আমরা সেই বহুলে কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের জন্য সারা বাংলাদেশের 13 কোটি ভোটার যেমন প্রস্তুত রয়েছে, সারা দেশের 20 কোটি মানুষ তাকিয়ে রয়েছে, সারা বিশ্ব তাকিয়ে রয়েছে। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি একটি কুচক্রী মহল, সে 71-এর পরাজিত দল, তারা আজকে আবার নানাভাবে এসে আমরা সেই 71-এর পরাজিত শক্তিটি আজকে বাংলাদেশে আবার নানা ধরনের ষড়যন্ত্র অপশক্তির মাধ্যমে এই জাতীয় নির্বাচনকে নস্যাৎ করার নানা ধরনের তারা পায়তারা করে আছে। আমাদেরকে কেমন সজাগে থাকতে হবে, সতর্ক থাকতে হবে। 17টি বছর আমরা যে আন্দোলন সংগ্রাম করে এসেছি, আমাদের সে ত্যাগ তিতিক্ষা আত্মত্যাগ রক্ত যেন আমাদের বিসর্জন না যায়। আমরা সবাই আগামী 12 ফেব্রুয়ারি সে জাতীয় সংসদ নির্বাচনে আমরা সবাই সজাগ সতর্ক থাকবো। আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত থাকবেন, এটা আমাদের অত্যন্ত একটি গর্ব বিষয়। ঢাকা সদরের লোকাল ছেলে, ঢাকা সদরের স্থানীয় বাসিন্দা, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান ঢাকা সদর আসনে বিএনপির প্রার্থী হয়েছেন। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্বের নাম জনাব তারেক রহমান। তারেক রহমান ক্যান্টনমেন্টে বড় হয়েছেন, ক্যান্টনমেন্টে থেকে ওনার শৈশব কাটিয়েছেন, ওনার জীবনের পুরোটা অংশই কাটিয়েছেন ক্যান্টনমেন্টে ঢাকা সদরতে। উনি ঢাকা সদরের প্রার্থী হয়ে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান
ঢাকাকে একটি নিরাপদ, পাশযোগ্য এবং একটি গতিময় ঢাকা সদরে পরিচালনা করে ওনার প্রস্তাবনাগুলা ঢাকা সদরের মানুষের মাঝে তুলে ধরেছেন। আমরা ইনশাআল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি আমাদের সেই কাঙ্ক্ষিত ভোটের দিনে ভোট বিপ্লবের মাধ্যমে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা ইনশাআল্লাহ বিপুল ভোটে আমরা বিজয়ী করব। প্রিয় শহীদবৃন্দ, কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন আজকের এই জনসভার ঢাকা 17 সংসদীয় আসনের এই নির্বাচনী জনসভার প্রধান অতিথি বিএনপি চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্তের উত্তরাধিকার, এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আমাদের প্রাণ প্রিয় নেতা যিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই এখানে উপস্থিত হবেন। আপনাদের সবাইকে নিজ নিজ আসনে শান্তিপূর্ণভাবে শৃঙ্খলার সাথে বসার জন্য আমরা বিনয়ের সাথে অনুরোধ করছি। পৃথিবীর গণের সাবেক ছাত্রদলের সভাপতি, সাবেক ছাত্রদলের সভাপতি শাহবাগ আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ চেতনায় বাংলাদেশের ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব ফয়সাল সালাম, ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম সহ আরো অনেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছে গণতন্ত্র স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাচ্চু ভাই উপস্থিত হয়েছে, ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব ওয়াইসুল সিদ্দিকী রানী, সকলকে আমরা স্বাগত জানাই। এই মৎস্য বিদ্যালয়ের সেক্রেটারি আপনাকে ধন্যবাদ মিছিলে আসার জন্য। যেসব সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়েছে, আপনাদের কাছে ড্রোন থাকে অফিসে, অবশ্যই আপনারা ড্রোন উড়াবেন। তবে আপনাদের ড্রোন আমাদের যে মঞ্চের সামনে রেড জোন দেখতে পাচ্ছেন, এই রেড জোন থেকে অন্তত 30 মিটার দূরে রাখবেন। সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের প্রতিষ্ঠানে যদি ড্রোন থাকে অবশ্যই আপনারা ড্রোন উড়াবেন। তবে আমাদের মঞ্চের সামনে যে রেড জোন রয়েছে, এই রেড জোন থেকে অন্তত 30 মিটার দূরে আপনাদের ড্রোনটি অবস্থান করাবেন। একই সঙ্গে আপনাদের ড্রোনের আইপি নাম্বার এবং ড্রোনের ছবি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। ধন্যবাদ। আব্দুর রহিম ভাইয়ের নেতৃত্বে মৎস্য বিদ্যালয়ের যে মিছিল আমাদের মধ্যে এসছে, আমরা আব্দুর রহিম ভাইকে ধন্যবাদ জানাই, আমরা মৎস্য বিদ্যালয়কে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। মিডিয়া সেলের সমস্ত সাংবাদিক উপস্থিত আছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি এবং মিডিয়া সেলে যারা কাজ করার জন্য আছে তাদেরকে রেড জোনের জন্য প্রবেশ করতে দেয়, তার জন্য সিকিউরিটি দিয়ে ডিউটি করতেছি। সুতরাং মিডিয়া সেলের কাজ জানা যে সমস্ত সাংবাদিক ক্যামেরা হাতে এসেছেন তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেবেন রেড জোনের ভিতরে। মিডিয়া সেলের সাংবাদিকদের, শুধুমাত্র মিডিয়া সেলের সাংবাদিকদের, মিডিয়া সেলের জাহিদ ভাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান মঞ্চে। আর মিডিয়া সেলের অন্যান্য সদস্য যারা আছে দয়া করে তাদেরকে ভিত্তি সহায়তা করে। বিসমিল্লাহির এসবিরও দাঁড়িয়েওয়ালার বাসা আমার বাসা থেকে দেখছে আমরা দীর্ঘদিন থেকে আসছি এই যে আমাদের প্রতিপক্ষ নেতৃবৃন্দ আমাদের এবং ভগবানের ভিতরে আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ কিছু করেছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তাঁতিগণের সভাপতি বাদল ভাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। তাঁতিগণের নেতৃবৃন্দ সহ আমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি মৎস্যজীবীগণ, কৃষকগণ, জাসার সহ যে সমস্ত সহযোগী আমরা সকলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, সবাইকে আজকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে দেশের তারেক রহমানের জন্মদিনে আপনারা এখানে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন, জনগণের মিছিল উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভক্তি সহকারে ভাষা ধন্যবাদ জানাচ্ছি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিক থেকে বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা মহসিন সিদ্দিক রনিকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। গুলশান থানার স্বেচ্ছাসেবক দলের নেতা মুন্নাকে, গুলশান থানার স্বেচ্ছাসেবক দলের নেতা মনোজ সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পৃথিবীর গণের সাবেক সভাপতি সাহেব ভাইকে আমাদের আজকের অনুষ্ঠান স্থলে আসার জন্য মিছিল নিয়ে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি।
আছে বিদ্রোহ কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী। বনানী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক তৃতীয় এবং সহযোগীর নেতৃত্বে একটি মিছিল এসেছে। আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি জাতীয়বাদী কৃষক দল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক শিমুলকে ধন্যবাদ জানাচ্ছি। ক্যান্টনমেন্ট থানা কৃষক দলের সদস্য সচিব মজিবুর রহমান, গুলশান থানার আহ্বায়ক সোহাগ, সদস্য সচিব রাহুল, কৃষক দল ভাষান্ডে থানার আহ্বায়ক মামুন, সদস্য সচিব তুষার, বনানী থানার কৃষক দলের সদস্য সচিব সামাদ সহ সকল কৃষক দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। রনি সবাইকে একটু বসে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। রনি আমাদের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে সবাইকে বসে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। রনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রানী, তুমি সবাইকে বসিয়ে দিয়ে সামনে আসো। আরে ভাই কি কব শেষ হলো কারণ গুলশান থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মহনা মুন্না, সবাইকে বসিয়ে দাও। যারা আছে দাঁড়িয়ে যারা আছে সবাইকে বসে দাও। বনানী থানার সকল নেতা কিন্তু অনেকক্ষণ ধরে রোদ্রের মধ্যে বসে আছে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ধরে রোদ্রের মধ্যে বসে আছে। তোমরা বসে যাও, গুলশান থানা প্রমাণ হবে, তোমরা বসতে পারো। Right now, I'm seeking the attention of all the international media that is present this morning. We thank the international and the local media for coming out and supporting Bangladesh in its endeavors to come back in the path of democracy and election process. Actually, today marks a very, very significant moment in history, where after 17 years, Bangladesh is looking forward to a free and fair and a publicly inclusive election process. The reason why we are here today is we're in Dhaka 17, which encompasses of Baridhara, Gulshan, Cantonment, and Markantek, is the area from where Mr. Tareq Rahman, the chairman of BNP, is going to participate as a nominee. He will be participating in 2 constituencies, one in Bugra and one in Dhaka, Dhaka 17 to be more specific. Dhaka 17 is where Mr. Tareq Rahman grew up. He grew up in the Cantonment Gulshan area. He was married here, and his one child was also born here in this area. So he is very well and very deep rooted in amongst the area and the people of this area. After many years, we've seen enforced disappearances, we've seen people who were affected or victims of overuse by authorities and they were never given any medical attention that they had been required or deserved. We have seen incarcerations without trial, and we've seen false and fictitious cases which also led up in injustices and fake convictions. Against it all, the people united. The people felt it was no longer possible to allow what was happening, and there was a huge uprising last July 2024. But that uprising was on the back of 15 years of consistent and uncompromising leadership of late Begum Khaleda Zia and at that time acting chairman Janab Tareq Rahman. We kept pressing, we kept inspiring, we kept uniting, we kept moving forward, and finally the uprising happened and the Faces regime had to flee. So today, as promised, we are bringing back democracy. We're allowing people to choose who they will allow themselves to be governed by in the future. And from Tareq Rahman's side, his plan is very clear what he has to offer the country and the people. Now it's up to the people on the 12th of February to vote for the rice paddy of Hanish Shishila Marka and make Tareq Rahman the next member of parliament from Gulshan 17. I thank the international media once again for listening to me, for giving me some time. And hopefully if there are any more questions, his press team will be here to interact with you directly. Thank you again. আমাদের মাঝে উপস্থিত হয়েছে স্বাগত মুস্তাক ভাই, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির অন্যতম সদস্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনতার মেয়র জনাব এম তাবিদাউল ভাইকে। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমে সাধারণ সম্পাদক আকরাম হোসেন, ভাষান্তের থানা ছাত্রদলের সভাপতি
শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক মনোহর হোসেন, ক্যান্টনমেন্ট জেলা ছাত্রলীগের সভাপতি হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তাঁতি দল গুলশান থানার আহ্বায়ক রবিউল ইসলাম, সদস্য সচিব নয়নকে ধন্যবাদ জানাচ্ছি। বনানী থানা তাঁতি দলের আহ্বায়ক বকুল হোসেন, সদস্য সচিব হাবিব মোল্লাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি সরকারি তিতুমির কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন ভাষণপুর থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক কাদির ভাইকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ছবি পাঠিয়ে দিছি এইসব সংগ্রামের উপস্থিতি আজকের প্রধান অতিথি বিএনপি চেয়ারম্যান ঢাকা ১৭ আসনের প্রার্থী জনাব তারেক রহমান ইতিমধ্যে গুলশান বাসা থেকে আমাদের এই সমাবেশ স্থলে রওনা দিয়েছেন। মাঠের বাইরে যে সকল নেতাকর্মী রয়েছেন সবাইকে আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা দ্রুত আমাদের সমাবেশ স্থল মাঠের ভিতরে প্রবেশ করার জন্য। আমাদের প্রধান অতিথি বিএনপি চেয়ারম্যান ঢাকা ১৭ আসনের প্রার্থী জনাব তারেক রহমান ইতিমধ্যে গুলশান বাসা থেকে আমাদের সমাবেশ স্থলে রওনা দিয়েছেন। অনুরোধ জানাচ্ছি সবাইকে দ্রুত মাঠের ভিতরে প্রবেশ করে নিজেদের আসনগুলো গ্রহণ করার জন্য। উপস্থিত আছেন সরকারি তিতুমির কলেজ ছাত্র দলের সাবেক সফল সভাপতি শাহরুম চৌধুরী, সাবেক সফল সভাপতি ইসমাইল খান শাহিন, সাবেক সফল সাধারণ সম্পাদক আমিনুল হক হোসেন। খেয়াল করবো কি ধাক্কা চলে আছে আসবে তারেক রহমান সাহেব আসবে তো রেডি হচ্ছে। সংগ্রামী উপস্থিতি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে গুলশানের বাসা থেকে আমাদের সমাবেশ স্থলে রওনা দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছেন। এখনো যে সকল নেতাকর্মী মাঠের বাইরে ঘোরাফেরা করছেন সবাইকে আহ্বান জানাচ্ছি দ্রুত মাঠের ভিতরে আপনার সেই জায়গাটিতে বসে যাওয়ার জন্য। মাঠের বাইরে হাজার হাজার নেতাকর্মী রাস্তায় অবস্থান নিয়েছেন। তারা বনানী থানা যুবদল সবাই সুশৃঙ্খল বসে পড়বে। তিতুমির কলেজ ছাত্রদল ইমাম এবং সেলিম সবাইকে সুশৃঙ্খলভাবে বসে দিতে হবে। তিতুমির কলেজ ছাত্রদল ইমাম এবং সেলিম সবাইকে সুশৃঙ্খলভাবে বসে দাও। ঢাকা মহানগর উত্তর যুবদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জুলাস সে নেতৃত্বে বিশাল মিছিল এসেছে। আমরা জুলাসকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মহিলা দলের সাবেক সভানেত্রী নুরে আলা সাহা আপাকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। অঞ্জন আলম বিএনপি নেতা তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রিয় সুধীবৃন্দ, আমাদের কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের এই জনসভা ঢাকা ১৭ সংসদীয় আসনের সর্বশেষ নির্বাচনী জনসভা প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা, যিনি এই ঢাকা ১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। আপনাদের প্রাণপ্রিয় নেতা এই ঢাকাকে তিলোত্তম নগরী হিসেবে বাসযোগ্য, নিরাপদযোগ্য, সবার জন্য নিরাপদের এবং সুযোগ নাগরিক সুবিধা সমৃদ্ধ একটি ঢাকা নগরী গড়ার জন্য এই প্রতিশ্রুতি নিয়ে যানবাহনের নিরাপত্তা মানুষের এবং মানুষের সমস্ত নাগরিক অধিকার, নাগরিক সেবা নিশ্চিত করে এই ঢাকা নগরীকে বাসযোগ্য করে গড়ে তোলার জন্য, নিরাপদযোগ্য করার জন্য ঢাকা ১৭ থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আশা আকাঙ্ক্ষার প্রতীক, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মুক্ত প্রতীক
আমাদের প্রাণ প্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই এখানে উপস্থিত হবেন। আজকের এই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এখানে তিনি ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন, কৈশোরকাল, শিশুকাল এখানে তিনি ক্যান্টনমেন্টে গুলশান বনানীতে ভাষান্তে এবং গুলশান বনানী ভাষান্তে ক্যান্টনমেন্টে তিনি জীবন কাটিয়েছেন। তিনি আপনাদের সন্তান, আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আপনাদের এই মূল্যবান ভোটের জন্য তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এই ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তোলার জন্য আপনাদের সবার সহযোগিতা, মূল্যবান ভোট আপনাদের কাছে প্রার্থনা করছি আমরা। এই বাংলাদেশের ৩০টি আসনে ধানের শীষের প্রতীক দিয়ে আজকে যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের পতাকাকে ধানের শীষকে নিয়ে যারা লড়াই করছেন, তারা আগামী 12 তারিখে ফেব্রুয়ারিতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে এখানকার নির্বাচিত সংসদ সদস্য তারেক রহমানের নেতৃত্বে তিনি নির্বাচিত জনগণের ভোটে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনা করার আল্লাহ রাব্বুল আলামিন সেই পবিত্র দায়িত্ব তারেক রহমানের হাতে অর্পণ করবেন। এই জন্য আপনাদের সবার সহযোগিতা এবং মূল্যবান ভোট আমরা প্রার্থনা করছি। গত 17 বছর আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতা কর্মীরা জীবন দিয়েছে। ইলিয়াস আলী, চৌধুরী আলম, নাসিরউদ্দিন পীরকে সহ অসংখ্য নেতা কর্মী, তাদের রক্তের উপর আমরা দাঁড়িয়ে রয়েছি। লক্ষ লক্ষ নেতা কর্মীকে ঘর বাড়ি ছাড়া করা হয়েছে, মিথ্যা মামলায় কারাগারে সাজা দেওয়া হয়েছে। আমাদের চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় একের পর এক সাজা দিয়ে বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী দলের রাজনীতি থেকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল। আমাদের প্রাণ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী এদেশের বৈদেশিক নারী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় ফ্যাসিবাদ খুনি হাসিনা সেই চেষ্টা তাদের সফল হয়নি। মহানগরের ইচ্ছায় জনগণের সমর্থনে জনগণের দয় আল্লাহ রাব্বুল আলামিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হেফাজত করেছেন, কিন্তু বিনা চিকিৎসায় গত 2018 সাল থেকে 8 ফেব্রুয়ারি মিথ্যা মামলায় কারাগারে নিয়ে 6.5 বছর তাকে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে জুলুমের কারণে তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি শহীদী মৃত্যুদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে উঁচু মাকাম দান করবেন, তিনি শহীদ মৃত্যুবরণ করেছেন। প্রিয় বন্ধুরা আমার, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্তের উত্তরাধিকার জনাব তারেক রহমানকে একইভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে নির্বাসিত করা হয়েছিল, তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় জনগণের সমর্থন দিয়ে ঐতিহাসিক প্রত্যাবর্তনের মধ্য দিয়ে কোটি কোটি মানুষকে তিনি উজ্জীবিত করেছেন। বাংলাদেশে তিনি প্রত্যাবর্তন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে 2000 সংসদ নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনা করবেন। আজকের এই আসরে তিনি ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা গুলশানবাসী, বনানীবাসী, ভাষান্টেকবাসী, ক্যান্টনমেন্টবাসী সমস্ত জনগণ, কৃষক, শ্রমিক জনতা, মেহনতি মানুষ, পেশাজীবী সহ সকল সাধারণ মানুষ ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করে রাষ্ট্র পরিচালনার সুযোগ দান করবেন, এটাই আমরা প্রত্যাশা করছি। হ্যাঁ, আসতেছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছে গুলশান থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জালালের নেতৃত্বে একটি মিছিল এসেছে। মিছিলকে আমি ভাইদের পিছনে বসে পড়ার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সুযোগ্য সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রানী, সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সোহেল। তোমাদের নেতৃত্বে যে সকল নেতৃবৃন্দ এসেছে স্বেচ্ছাসেবক দলের, সবাইকে সুশৃঙ্খলভাবে বসে যেতে হবে। ইতিমধ্যেই গুলশান থানা স্বেচ্ছাসেবক দলের একাংশ, বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সবাই বসে গিয়েছে। তোমাদেরকে ওখানে বসে যেতে হবে। জালাল তোমাদেরকে ওখানে বসে যেতে হবে। মুন্না সবাইকে নিয়ে বসে যাও। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সভাপতি অধ্যাপক ডাক্তার
রশিদকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি, দেবের মহাসচিব ডাক্তার জহুরুল ইসলাম শফিকে ধন্যবাদ জানাচ্ছি, এমটেবের সভাপতি এ কে মুসা লিটনকে ধন্যবাদ জানাচ্ছি, এমটেবের মহাসচিব মোহাম্মদ বিপ্লবুজ্জামান বিপ্লবকে ধন্যবাদ জানাচ্ছি, জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা রুহুল আমিন সোহেলকে ধন্যবাদ জানাচ্ছি, বনানী থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক রবিউল্লাহ হবিকে ধন্যবাদ জানাচ্ছি, বাসিন্দা থানা বিএনপির বিপ্লবী আহ্বায়ক কাদির ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, সদস্য সচিব আনু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, যুবদলের সকল নেতৃবৃন্দকে সুশৃঙ্খলভাবে বসে পড়ার জন্য জানাচ্ছি। কবির, তোমার পিছনে জানাচ্ছি সবাই কিন্তু বসে পড়ো, এখানে কেউ দাঁড়াবে না, সবাই বসে পড়বে, যুবদল এখানে যারা আছে সবাইকে নোর বরং কেন যুবদলের জন্য নোর সবাইকে বসিয়ে দাও, কেউ দাঁড়াবে না এখানে। যুবদল বনানী থানার বিপ্লবী ভারপ্রাপ্ত আহ্বায়ক রনি সকল নেতৃবৃন্দকে সুশৃঙ্খলভাবে বসিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বনানী থানা যুবদলের বিপ্লবী ভারপ্রাপ্ত আহ্বায়ক রনি সবাইকে বসিয়ে দাও। গুলশান থানা যুবদলের সদস্য সচিব বেজামিন ফারুক সবাইকে নিয়ে সুশৃঙ্খলভাবে বসে পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। ফারুক সবাইকে নিয়ে সুশৃঙ্খলভাবে বসিয়ে দাও। নুরুল সবাইকে বসিয়ে, জাকির সবাইকে এক জায়গায় ডেকে বসিয়ে দাও, এখানে। শ্রমিক দলের নেতৃবৃন্দ, আপনারা এই জায়গা থেকে আপনারা দাঁড়াবেন না, সবাইকে সুশৃঙ্খলভাবে বসিয়ে দিন। শ্রমিক দলের নেতৃবৃন্দ সবাইকে বসিয়ে দিন। বলছে দয়া করে কেউ কিন্তু দাঁড়াতে পারবে না, সাবেক করে দাঁড়াতে পারবে না, তোমার চেয়ার লস্ট হচ্ছে, তুমি কিছু করার নেই। চেয়ারম্যান সাহেব আসবে, তখন কেউ দাঁড়াবে না, যাকে চেয়ারে বসে থাকে। পিছনে যারা দাঁড়িয়েছে শ্রমিক দলের সবাইকে বসে দিতে হবে। শ্রমিক দলের নেতৃবৃন্দ সবাইকে বসিয়ে দিন, কেউ দাঁড়াবেন না। শ্রমিক দলের নেতৃবৃন্দ সবাই বসে পড়বে। মাঠের বাইরে 19 নম্বর নির্মাণে সবাইকে বসিয়ে দিতে হবে, সবাইকে বসিয়ে দিতে হবে। কেউ দাঁড়াবে না, সবাইকে বসিয়ে দিতে হবে। 19 নম্বর বিএনপি যারা দাঁড়িয়ে আছে এখানে কেউ এখানে দাঁড়াবে না, সবাই বসিয়ে দেবেন, সবাইকে বসিয়ে দিন। নিরাপদ, বাসযোগ্য এবং গতিময় ঢাকা 17 গড়াই হচ্ছে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের মূল লক্ষ্য। বিএনপি চেয়ারম্যান ঢাকা 17 মনোনীত প্রার্থী জনাব তারেক রহমান গড়াই, ভাষান্তেক এবং সরকার অসহায় সুযোগ সুবিধা বঞ্চিত জনগণ থেকে সবাইকে বিএনপি সরকার গঠন করলে ইনশাআল্লাহ সবাইকে ওয়ার্ডে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সবাই যেন সমান নাগরিক সুযোগ সুবিধা নিয়ে যেন বসবাস করতে পারে। ঢাকা শহরের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই এলাকার তীব্র গ্যাস এবং পানি সংকট। পানি সংকটের জন্য ঢাকা শহরের প্রার্থী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান তার সমাধানের জন্য ওনার কিছু পরিকল্পনার কথা ইতিমধ্যে ঢাকা শহরবাসীকে জানিয়েছে। ঢাকা শহরবাসীর মানুষের স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করার লক্ষ্যে মহাখালী বিএনসিসি হসপিটাল এবং কুর্মিটোলা জেনারেল হসপিটালকে সম্পূর্ণরূপে ডেডিকেটেড করে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার ঘোষণা দিয়েছে বিএনপি চেয়ারম্যান। ঢাকা সদর আসনের প্রার্থী ঢাকা সদরের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সংকট হচ্ছে এই এলাকাতে আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত কোন কমিউনিটি সেন্টার নাই। আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত প্রতিটি ওয়ার্ডে একটি করে কমিউনিটি সেন্টার গড়ার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান। ঢাকা সদরের প্রার্থী ঢাকা সদরের সকল শিশুদের জন্য খেলার জন্য প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে মাঠ তৈরি করার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। অতিময় ঢাকা শহরে নিরাপদ ঢাকা শহরে এবং বাসযোগ্য ঢাকা
ঢাকা 17 করতলায় হচ্ছে বিএনপি চেয়ারম্যান ঢাকা 17 প্রার্থী জনাব তারেক রহমানের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত হবে। এখনো আমরা দেখতে পাচ্ছি মাঠের বাইরে বিপুল সংখ্যক আরে মিজানটা তো অন করা আছে রে ভাই। করছেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের আহ্বান জানাচ্ছি। হবে যারা দাঁড়িয়ে আছেন সবাইকে বসিয়ে দিন, সবাই বসে দিতে হবে, বসিয়ে দিন। কেন কেন ইমান আলী সবাইকে বসে দিতে হবে। আমি বারবার ইমান আলীর দৃষ্টি আকর্ষণ করছি। ইমান আলী এখানে যারা দাঁড়িয়ে আছে সবাইকে বসে দিতে হবে। আপনার পিছনে যে মিছিল এসেছে সবাইকে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা এই যে মিডিয়ার ক্যামেরা পাশে যে স্টেজের পাশে যে চেয়ারগুলো আছে এগুলো না সরাইলে আপনাদের পিছনে কিছু লোকজন আছে, একটু দয়া করে চেয়ারগুলো সরাই বসার ব্যবস্থা করবেন সবাইকে। স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, আপনাদের কথা আমাদের নেতৃবৃন্দ শুনেছেন, আপনারা সবাই বসে বলুন। দয়া করে আপনারা কয়জন এখানে মঞ্চের এখানে আপনারা প্লিজ এমন কিছু করবেন না। এটা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের জনসভা। আপনারা সবাইকে দয়া করে বসিয়ে দিন সবাইকে। স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যান। এখানে খারাপ দেখা যেতেছে, সবাই বসতে হবে। শিহাব, জুয়েল, বিপ্লব সবাই বসে যাও। বসো। মাঠের বাইরে হাজার হাজার নেতা কর্মী যারা আপনারা এদিকে ওদিকে আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান আর অল্প কিছুদিনের মধ্যে আমাদের সমাবেশ স্থলে এসে উপস্থিত হবেন। উনি ইতিমধ্যে গুলশান বাসা থেকে সমাবেশ স্থলের উদ্দেশ্যে আরো আগে রওনা দিয়েছেন। সবাইকে মাঠের ভিতরে প্রবেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সভানেত্রী সাবেক এমপি নূরে আলম সাফা আপাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বড় যারা বিএনপি অন্যতম যুগ্ম আহ্বায়ক মাহবুবুর মোরা আহ্বায়কের নেতৃত্বে যে মিছিল এসেছে তাকে আমরা স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সাবেক সফল সবাইকে বসে দিতে হবে। কৃষক শ্রমিক দলের পিছনে যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যান। আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাইকে বসিয়ে দিন। সবাইকে বসিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে বসিয়ে দিতে হবে। পিছনে যারা দাঁড়িয়ে আছে বনানী থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রনি, সদস্য সচিব নীল, গুলশান থানা যুবদলের মেজবান ফারুক, জাকির, জুয়েল, আনিস, মাসুদ সবাইকে বসিয়ে দিতে হবে। সরকারি পৃথিবীর কলেজ ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক ইমাম হোসেন, সদস্য সচিব সেলিম রেজা, আপনারা
আমাদের পৃথিবীর কলেজ ছাত্রদলকে সবাইকে সুশৃঙ্খলভাবে বসে থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। পৃথিবীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন, সদস্য সচিব সেলিম রেজা, সবাইকে সুশৃঙ্খলভাবে বসিয়ে দিন। মাঠের বাইরে আমরা লক্ষ্য করছি এখনো কয়েক হাজার নেতাকর্মী মাঠের বাইরে অবস্থান করছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা সদরের বিএনপি মনোনীত প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। আপনারা যারা এখনো বাইরে আপনারা ঘোরাফেরা করছেন, সবাইকে মাঠের ভিতরে সুশৃঙ্খলভাবে বসার জন্য অনুরোধ করছি। আমার হাতের বামে মঞ্চের বাম পাশে সবাইকে বসিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের ড্রোন আমাদের রেড জোন থেকে অন্তত 30 মিটার দূরে রাখবেন। ধন্যবাদ। যে সকল নেতৃবৃন্দ, এখন আমি বারবার বলছি, বাইরে আমাদের হাজার হাজার নেতাকর্মী দেখতে পাচ্ছি, আপনারা দাঁড়িয়ে আছেন। আপনারা মাঠের ভিতরে ঢুকে আপনারা জনসভাস্থলে এসে নির্ধারিত জায়গায় বসে পড়ুন। আমাদের ভলেন্টিয়ার ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এখন একটি মিছিল আমাদের মঞ্চে প্রবেশ করছে। যারা আছে তারা মঞ্চের ডান পাশে বসবে। ভলেন্টিয়ার ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এখন যে মিছিলটি আমাদের মাঠে প্রবেশ করছে, মিছিলটিকে আপনারা হাতের ডান পাশে বসিয়ে দিন। মিছিলটিকে ডান পাশে বসিয়ে দিন। মিছিলকারী বন্ধুদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ডান পাশের জায়গাটি খালি আছে, সবাইকে ডান পাশে আপনারা বসিয়ে দিন। মিছিলকারী বন্ধুদের উদ্দেশ্যে বলছি, সবাইকে ছাত্র নেতা যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রাজকে ধন্যবাদ জানাচ্ছি। মিছিলকারী ভাইদেরকে নিয়ে আপনারা ডান পাশে চলে যাবেন। মিজানুর রহমান রাজ মিছিলকারী ভাইদেরকে নিয়ে আপনারা ডান পাশে চলে যাবেন। আমাদের মঞ্চের ডান পাশটি খালি আছে। ধন্যবাদ সবাইকে। ডান পাশে চলে আসেন, ডান পাশে। ক্যান্টনমেন্ট থানা জাতি দলের নেতৃত্বে একটি বিশাল বড় মিছিল এসেছে। সবাইকে আজকে ধন্যবাদ জানাচ্ছি আজকে মিছিল আসার জন্য, এবং সকলকে বাম পাশে বসে যাওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমি বারবার বলছি, আপনারা ডান পাশের জায়গাটা চলে যান। এখানে আমাদের ডান পাশের জায়গাটি আমাদের পশ্চিম পাশে খালি আছে, সবাইকে ডান পাশে বসে দিতে হবে। ডান পাশে বসে দিতে হবে সবাইকে। ডান পাশে বসে দিতে হবে সবাইকে, নিয়ে ডান পাশে চলে যান। পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা সবাই বসে পড়ুন। পিছনে যারা দাঁড়িয়ে আছে আপনারা সবাই বসে পড়ুন। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়
জাতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব তারেক রহমান আজকে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হবেন। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ইতিমধ্যে গুলশানস্থ বাসা থেকে আমাদের সমাবেশ স্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আপনারা এখনো যারা মাঠের এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন সবার প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা মাঠের ভিতরে বসে আপনারা নিজ নিজ নির্ধারিত জায়গাগুলো আপনারা আসন গ্রহণ করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি। জায়গাগুলো আপনারা আসন গ্রহণ করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি। পিছনে যারা দাঁড়িয়ে আছেন, পিছনে সবাই বসে পড়েন, সবাই বসে পড়েন। এই জায়গাটি সবাই বসে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। পিছনে এই যে আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন, ধানের ছড়া নিয়ে যারা দাঁড়িয়ে আছেন, ধানের শীষের ছড়া নিয়ে এর পিছনে যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়বেন, সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন, এখানে কেউ দাঁড়াবেন না, সবাই বসে পড়ুন। সবাইকে বসে পড়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, সবাই বসে পড়বেন, এখানে কেউ দাঁড়াবেন না। ইতিমধ্যে আমাদের মঞ্চের উদ্দেশ্যে রওনা দিয়ে মঞ্চের কাছাকাছি এসে পৌঁছেছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, ঢাকা 17 আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। এগুলো মার্কা আছে, ওই জনগণের বলতে এগুলো মার্কা আছে, সবাই বলো আরো জোরে, গুলশানে, বনানীতে, ক্যান্টনমেন্টে, বাজার থেকে, ঢাকা 17, রোপ উঠেছে, বিপুল ভোটে জিতে যাবে সারা দেশে, রোপ উঠেছে, মার্কাটা কি আইসে, ইউসে, উলসে, মার্কাটা কি ভক্তি ভক্তি সে, 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 ভক্তি ভক্তি সে। কোন নেতা আছে? ঢাকা 17 কোন নেতা আছে? বাংলাদেশের কোন নেতা আছে? আগামীতে প্রধানমন্ত্রী হবে কোন নেতা আছে? সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান।
মার্কা আছে? খেটে খাওয়া মানুষের কোন মার্কা আছে? শ্রমিক জনতার কোন মার্কা আছে? সবাইকে বসে বসে বলতে হবে মার্কা আছে? সবাই বসে যাবে কোনো মার্কা আছে? সবাই বসে গিয়ে বলতে হবে কোনো মার্কা আছে? ও সেই মার্কা সবাই বলো, সারা দেশে লাভ উঠেছে। মার্কাটা কি? আরো জোরে তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত। 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 তারেক রহমানের আগমন। কোন নেতা আছে? নেতা আছে? বিএনপির প্রার্থী নেতা আছে? ও সেই নেতা তারেক রহমান। তারেক রহমান। তারেক রহমান। ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ভোট দিব কিসে? কোন মার্কা আছে? কোন মার্কা আছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মার্কা আছে? মমতা মা বেগম খালেদা জিয়ার মার্কা আছে? তারেক রহমানের মার্কা আছে? গুলশানের মার্কা আছে? বনানীর মার্কা আছে? ক্যান্টনমেন্টের মার্কা আছে? ভাষার টেকের মার্কা আছে? ও সেই মার্কা সবাই বলো, জোরে বলো। করাইলে, ভাষণ থেকে, গুলশানে, নব্বাই, কালচাপুরে, শাহজাদপুরে। ধন্যবাদ সবাইকে। মা বোনেরা, এই ভাইরা যারা বসেছিলেন তারা বসে যান, সবাই বসে যান, সবাই বসে যান। আমাদের নেতা চলে আসছেন, ওনার এখান থেকে শুরু সারাদিন সমাবেশ করতে হবে। আপনারা দয়া করে সবাই বসেন। যারা বসেছিলেন সবাই বসিলেন, সবাই বসেন। আমরা নেতার যেহেতু আরো অনেক কর্মসূচি আছে, তাই এখানে বক্তব্যের কোনো পালা রাখি নাই। আমাদের নেতা একাই বক্তব্য দেবেন, তারপরে তিনি এখান থেকে যাত্রা শুরু করবেন। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। অঙ্গ সংগঠন যারা আছে, এই মাঝখানে যারা আপনি বসেন, এই জায়গায় বসেন। আমরা এখনই আমাদের সমাবেশের কাজ শুরু করব। সমাবেশের প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম, আমাদের ঢাকা মহানগর উত্তর ওলামা দলের সদস্য সচিব মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম। এই মাঝখানটা বসেন, এই যে মাঝখানটা দাঁড়িয়ে আছেন আপনারা, বসেন প্লিজ, বসেন বসেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون صدق الله العظيم.
আমরা সকলে একটু দোয়া করি, যেহেতু 12 তারিখে আমাদের বাংলাদেশ সারা বাংলাদেশের নির্বাচন, আমরা সকলে দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানকে সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে দেশ এবং জাতি সেবক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ রাব্বুল আলামিন আপনি খাস করে আমাদের শহীদ প্রেসিডেন্ট আমাদের কবরটাকে জান্নাতে মাথা ঢুকাও এই ঢুকাও। আল্লাহ আমাদের সকলের প্রাণ প্রিয় নেত্রী যিনি বাংলাদেশের জন্য আলেম ওলামাদের জন্য অসংখ্য কষ্ট করে গেছেন, নিজের শান্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিলীন করে দিয়ে আলেম ওলামা মসজিদ মাদ্রাসার জন্য কাজ করে গেছেন, আলেম ওলামাদের পক্ষ করে গেছেন। আল্লাহ আমাদের সেই মা মা এবং খালাদের থেকে আপনি জান্নাতের টুকরো বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমাদের ভাই আল্লাহ মরহুম আরাফাত রহমান প্রভুকে আপনি মাফ করে দিয়ে তার জান্নাতের টুকরো বানিয়ে দেন তার কবরটাকে আল্লাহ। আল্লাহ আমাদের সকলের প্রাণ প্রিয় নেতা আল্লাহ দীর্ঘ 17 বছর দেশের বাইরে ছিলেন আল্লাহ, আমরা যে নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলাম, আমাদের প্রিয় অভিভাবক বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান হায়াতে দেবদান করেন আল্লাহ। আল্লাহ 12 তারিখ যে নির্বাচন বাংলাদেশে হবে আল্লাহ সকল বাংলাদেশের সকল জনগণকে বিএনপির প্রতি আপনি মহব্বত সৃষ্টি করে দিয়ে দেশ এবং জাতির জন্য যারা কবুল এবং মঞ্জুর করুন। মিজান ঠিক আছে আল্লাহ পুরো আকাশে বিশাল সাহায্য চাই আল্লাহ। লেফটে চাপাবো আল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেবকে আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কবুল করেন আল্লাহ। আল্লাহ জিয়া পরিণত করে খাস রহমত নাযিল করেন আল্লাহ। এই আকাশে আল্লাহ সাহায্য করেন আমাদের সাথে কথা বলা যায় না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম যদি এখন আমার ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমার সিয়ার ঢুকাই দিই সময় মতো সব ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ঠিকই জায়গা করে দেন আপনার কত হতে পারে ঠিক সবার শুরুতেই আমাদের এই ঢাকা 17 থেকে অনেকেই প্রার্থী হয়েছিলেন। তার মধ্যে আপনারা জানেন এই গুলশান এলাকার স্থানীয় বাসিন্দা এখানকার চেয়ারম্যান বাড়ির খ্যাত তার উত্তরাধিকার কাজী এনায়েতুল্লাহ সাহেব মোরম মার্কা নিয়ে এখান থেকে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন, কিন্তু তিনি যখন শুনেছেন যে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান এখান থেকে নির্বাচন করছেন, তখন তিনি তার মনস্থির করেছেন যে আমাদের নেতার পক্ষ হয়ে তিনি নির্বাচনে কাজ করবেন, তিনি প্রত্যাহার করবেন। এখন সেই কাজী এনায়েতুল্লাহ যিনি মোরম মার্কা নিয়ে দাঁড়িয়েছিলেন তাকে এখন আমাদের সামনে কিছু বলার জন্য অনুরোধ করব। কাজী এনায়েতুল্লাহ। চেয়ারম্যান তারেক রহমান, তারুণ্যের যে উত্তমতা সেটাকে আমাদের সামনে আনতে হবে। আমার যেটা কমিটমেন্ট ছিল এখানকার মানুষের প্রতি, স্পেশালি আপনারা জানেন আগামী 50 বছর 2025 থেকে 2075 পর্যন্ত হবে এশিয়া প্যাসিফিক জোনের ডেভেলপমেন্টের বছর।
সমস্ত বিশ্বের সমস্ত ইনভেস্টমেন্ট কার্যকলাপ অর্থনৈতিক সমস্ত কিছু এই অঞ্চলে হবে, সেটা ইউরোপ আমেরিকায় নয়, এই ইন্দো প্যাসিফিক জোনে সেই উপযোগী তরুণদেরকে সেই উপযোগী যারা আন্তর্জাতিক বাজারে তাদের সেই দক্ষতা তারা প্রমাণ করতে পারে, সেই জন্য আমাদের কাজ করতে হবে। সেটা ছিল কারণের প্রতি আমরা খরচ করেছি। দ্বিতীয় কয়েকটি হচ্ছে প্রবাসীদের প্রতি দীর্ঘদিন ছিলেন, উনি অনেক ভালোভাবে জানেন প্রবাসীরা শুধু রেমিটেন্স যোদ্ধা নয়, তাদের পালন করছেন, সেই সঙ্গে তাদের অধিকারটুকু এই পর্যন্ত কোনো সরকারই সেইভাবে প্রতিপালিত করেনি। আমি আশা করব তাদের ন্যায্য জাতীয় সংসদ অর্থনৈতিক সামাজিক বিভিন্ন কার্যক্রমে তাদের ন্যায্য একটা অংশগ্রহণের প্রক্রিয়া তার মধ্যে প্রবাসীরা থাকতে পারে, সেই ব্যাপারে তারা অংশগ্রহণের প্রক্রিয়া তার মধ্যে প্রবাসীরা থাকতে পারে, সেই ব্যাপারে যারা থাকবে। আর সর্বোপরি আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং উনি যেভাবে আমার দেশকে দেখেছেন, বিদেশ থেকে আমি সেটা লক্ষ্য করেছি, সেটা আমরা অনুভব করেছি। আজকে ওনার সময় হয়েছে সেই কার্যক্রমগুলো কার্যকরীভাবে দেশের মানুষের জন্য, দেশের কল্যাণে তুলে ধরা এবং সেই জন্য কাজ করা। তো আমি ওনাকে আমার যে বইটা নিয়ে আমি এসেছিলাম সেটা প্রত্যাহার করছি। আমি মনে করি ওনার যে যোগ্য কোনো মানুষ শুধু ঢাকা শহর নয়, পুরো বাংলাদেশের জন্য সেটা হয় না। আমি অত্যন্ত সমন্বয় কামনা করছি প্রবাসীদের সম্পৃক্তকরণের মাধ্যমে উনি যদি আমাদের দেশে সুযোগ দেন, আমরা তার সহযোগিতা সরকার ঘোষণা করছি। এবং সেই সঙ্গে আমি আমার যারা কাজ করছেন আমার সঙ্গে অতএব আমি এই ক্যাম্পেইনের সর্বাঙ্গীন শেষ পর্যায়ে আছে সাফল্য কামনা করছি। আমি নিজে বা আমার যারা আছেন, আমার অফিসিয়ালস ছিলেন বা আমার যারা আজকে থেকে কাজ শুরু করবে। ধন্যবাদ সবাইকে, যারা আয়োজক তাদেরকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কাজী এনায়েতুল্লাহ সাহেবকে। উনি আমাদের নেতার উপর আস্থা রেখে উনি প্রত্যাহার করেছেন, সেটার জন্য ধন্যবাদ জানাই। মার্কা আছে কোন সে মার্কা? 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। তারেক রহমান। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা, যাকে ঘিরে এই 17তে জনগণের আশা জেগে উঠেছে। আমাদের সেই প্রিয় নেতা, ইনশাআল্লাহ জনগণের ভোটে যিনি, আমাদের সেই প্রিয় নেতা আগামী দিনে ইনশাআল্লাহ জনগণের ভোটে যিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন, জননেতা জনাব তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনে ভাই প্লিজ এই ভাই প্লিজ এই ভাই কথা শুনতে কথা শুনবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত প্রিয় ঢাকা 17 এলাকাবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি আর দুদিন পরে ইনশাআল্লাহ বাংলাদেশের বহুল প্রত্যাশিত সেই নিরপেক্ষ নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে নির্বাচনের জন্য বাংলাদেশের বহু মানুষ গত 16 বছরে গুম খুন হত্যার শিকার হয়েছে।
খুনের শিকার হয়েছে। জুলাই আন্দোলনে আমরা দেখেছি কত মানুষকে হত্যা করা হয়েছে, কত মানুষ বন্ধুত্ব বরণ করেছে। আমরা এই মানুষগুলোর বলিদানের বিনিময়ে যে আমরা গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি, সেই গণতান্ত্রিক অধিকার আমরা প্রয়োগ করতে যাচ্ছি ইনশাআল্লাহ আগামী 12 তারিখে। প্রিয় ভাই বোনেরা, আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এই এলাকায় ধানের শীষের প্রার্থী হিসাবে। আজকে এই এলাকায় আমার বেড়ে ওঠা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে 1972 সালে আমি এই এলাকাতেই বড় হয়েছি। আমার ভাই এই এলাকাতেই বড় হয়েছিল। আমাদের পরিবার, আমাদের সন্তানরা এই এলাকাতেই জন্মগ্রহণ করেছে। প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় ঢাকা 17 এলাকাবাসী বৃন্দ, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, মরহুম বেগম খালেদা জিয়া, উনিও এই এলাকাতেই সারা জীবন কাটিয়েছেন এবং এই এলাকা থেকেই উনি বিদায় নিয়েছেন জীবনের। আজকে এই এলাকার সাথে স্বাভাবিকভাবে আমার এবং আমার পরিবারের একটি সম্পর্ক গড়ে উঠেছে, একটি মানসিক সম্পর্ক গড়ে উঠেছে, একটি আধ্যাত্মিক সম্পর্ক গড়ে উঠেছে এই এলাকার সাথে, এই এলাকার মানুষের সাথে। প্রিয় ভাই বোনরা, স্বাভাবিকভাবে নির্বাচন যখন আসে, নির্বাচনকে ঘিরে মানুষের অনেক প্রত্যাশা তৈরি হয়। স্বাভাবিকভাবেই বিশেষ করে বিএনপির মতন একটি রাজনৈতিক দলের কাছে সারা বাংলাদেশের মানুষ, শুধু ঢাকা 17 না, সারা বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা আছে। আমরাও বাংলাদেশের মানুষের প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে আমরা চেষ্টা করেছি আমরা সেভাবে দলের পক্ষ থেকে সেইভাবে পরিকল্পনা গ্রহণ করতে, সেইভাবে কর্মসূচি তৈরি করতে, যাতে আগামী 12 তারিখে বাংলাদেশের মানুষ ধানের শীষকে নির্বাচিত করলে, ধানের শীষ ইনশাআল্লাহ আল্লাহর আমাদের সরকার গঠন করলে আমরা যাতে সমাজের, দেশের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বিভিন্ন বিষয় যাতে আমরা অ্যাড্রেস করতে পারি। প্রিয় ভাই বোনেরা, আমরা সামগ্রিকভাবে দেখেছি বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। এই নারীদেরকে যদি আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি না কেন, আমরা যদি আমাদের মা বোনদেরকে, তাদেরকে রাজনৈতিক অধিকারের পাশাপাশি তাদেরকে যদি আমরা স্বাবলম্বী ভাবে গড়ে তুলতে না পারি, অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে না পারি, তাহলে আমরা কোনোই উন্নয়ন অগ্রযাত্রাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এবং সেই জন্যই আপনারা দেখেছেন যে দেশের যে খালেদা জিয়া দেশ পরিচালনা করেছিলেন, উনি এই দেশের নারীদেরকে শিক্ষিত করার জন্য, মেয়েদেরকে শিক্ষিত করার জন্য তাদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করেছিলেন শিক্ষা ব্যবস্থা। এবং তার কারণে আজকে সমগ্র বাংলাদেশে নারীদের শিক্ষার অনেক বৃদ্ধি পেয়েছে। এবং আমরা এখন পরবর্তী বিএনপি সরকার যে গঠিত হবে, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে লক্ষ কোটি নারী শিক্ষিত হয়েছে, এই নারীদের শিক্ষা তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। বিশেষ করে খেটে খাওয়া নারী, প্রান্তিক পরিবার যারা আছে, প্রান্তিক নারী যারা আছেন, সারা বাংলাদেশে খেটে খাওয়া যারা নারী আছে, তাদেরকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। এবং এই কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা বিএনপি সরকার গঠন করলে ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে সমগ্র বাংলাদেশে আমরা গৃহিণী যারা আছেন, মা যারা আছেন, তাদের কাছে আমরা সরকারের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই, যেই কার্ডের মাধ্যমে প্রত্যেকটি মা, প্রত্যেকটি গৃহিণী সরকারের পক্ষ থেকে ন্যূনতম একটি সহযোগিতা পাবে, যার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা পাবে, যার মাধ্যমে ধীরে ধীরে সেই পরিবারটি, সেই মাটি, সেই গৃহিণীটি ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে। প্রিয় ভাই বোনেরা, একই সাথে বাংলাদেশে আমরা জানি কৃষি হচ্ছে প্রধান পেশা। বাংলাদেশের কোটি কোটি মানুষ কৃষি পেশার সাথে জড়িত এবং কোটি কোটি কৃষক আমাদের আছে। কৃষক যদি ভালো থাকে, বাংলাদেশের মানুষও ভালো থাকে। এবং সেই জন্যই এই কৃষকরা বিভিন্ন সময় বিভিন্ন কষ্টের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়। আমরা সেই জন্যই সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এই কৃষক ভাইদের পাশেও আমরা দাঁড়াবো এবং কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য মা বোনদেরকে যেভাবে আমরা
ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহযোগিতাকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই, ঠিক একইভাবে কৃষক ভাইদেরকে আমরা কৃষি কার্ড নামক একটি কার্ড দেব, যার মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সরকারের পক্ষ থেকে যে সকল সহযোগিতা থাকবে সেগুলো আমরা সরাসরি কৃষক ভাইদের কাছে পৌঁছে দিতে চাই। এবং এভাবে পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র ও মাঝারি ও সকল ধরনের কৃষককে ধীরে ধীরে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে চাই। প্রিয় ভাই বোনেরা, এই এলাকা সহ ঢাকা 17 এলাকা সহ সমগ্র বাংলাদেশে আরেকটি বড় সমস্যা আছে। আমাদের তরুণ যুবক যারা আছে, তরুণ যুব সমাজের সদস্য যারা আছে, ছেলে হোক মেয়ে হোক, তাদের কাছে অধিকাংশের কাছে শিক্ষার আলো আছে, কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায়। শুধু শিক্ষিত হলেই হচ্ছে না, তাদের কর্মসংস্থানের অভাব হয়ে গেছে। আমাদের বহু তরুণ যুব সমাজের বহু সদস্য আজও বেকার হয়ে গিয়েছে। এত বড় জনসংখ্যার একটি অংশকে যদি বেকার রেখে দেয়, আমরা বেকার থেকে যাই, তাহলে অবশ্যই আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এবং সে কারণে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমাদের যে তরুণ আছে, যুবক আছে, এদেরকে আমরা বিভিন্ন রকম প্রশিক্ষণ প্রদান করতে চাই। বিভিন্ন ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করে, বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউট তৈরি করে, আইটি সেক্টরে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে মানুষগুলোকে আমরা দক্ষ মানুষ হিসাবে গড়ে, যাতে করে দেশের ভিতরে ব্যবসা বাণিজ্য হোক, দেশের ভিতরে চাকরি বাকরি হোক, অথবা বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে, যাতে তারা তাদের বেকারত্ব ঘোচাতে পারে। এবং একই সাথে প্রিয় ভাই বোনেরা, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা দেখেছি আমাদের যে সকল ভাইরা বিদেশে চাকরি করতে যায়, যাওয়ার আগে তাদেরকে অনেকেই অনেক সময় অর্থের সংকটে পড়তে হয়, এবং তখন তারা কি করে, স্বাভাবিকভাবে পৈতৃক জমি জমা যা থেকে বাধ্য হয়ে অনেকেই সেই জমি জমা বিক্রি করতে হয়। আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি, ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে এখন থেকে যারা বিদেশে যাবে তাদেরকে আমরা ক্ষুদ্র ব্যাংক ঋণের ব্যবস্থা করে দেবো, যাতে সেই টাকা দিয়ে তারা বিদেশে যেতে পারে, পৈতৃক জমি জমা যেন তাদেরকে বিক্রি করতে না হয়। প্রিয় ভাই বোনেরা, আমাদের দেশে একটি বিশাল সমস্যা রয়ে গেছে। বাংলাদেশের মানুষের গ্রামে গঞ্জে যে মানুষগুলো থাকে, শহরেও বিভিন্ন প্রান্তিক মানুষ যারা আছেন, খেটে খাওয়া মানুষ যারা আছেন শহর অঞ্চলগুলোতে, এই মানুষগুলো চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত। প্রাথমিক চিকিৎসা অনেকের জন্য পৌঁছে দেওয়া সম্ভব হয়। সেজন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে আমরা সমগ্র বাংলাদেশে 1 লক্ষ, শহর গ্রাম সব মিলিয়ে 1 লক্ষ আমরা হেলথ কেয়ার বা স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগ করতে চাই। এই স্বাস্থ্যকর্মী নিয়োগ করার মাধ্যমে একদিকে যেমন 1 লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, ঠিক একইভাবে এই সকল স্বাস্থ্যকর্মী শহরের সবগুলো জায়গায়, বিশেষ করে যারা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত এই মানুষগুলোর কাছে তারা পৌঁছে যাবে, বিশেষ করে নারীদের কাছে এবং শিশুদের কাছে। এবং যে সকল অসুখ বিসুখ ঘরে বসে চিকিৎসা দেওয়া সম্ভব, সেগুলো তারা ঘরে বসে চিকিৎসা দিবে আমাদের এই স্বাস্থ্য কর্মীরা, যার ফলে আমরা একজন মানুষকে অসুস্থ হওয়ার আগেই যাতে সে সুস্থতা পেতে পারে, অসুস্থ হওয়ার আগেই যাতে তাকে এই বিষয়ে সচেতন করা যায়, আমরা সেই পদ্ধতি গড়ে তুলতে চাইছি। আমরা যদি কম সংখ্যক মানুষকে অসুস্থ হয় এই পরিবেশ তৈরি করতে পারি, তাহলে পরবর্তীতে হাসপাতালে যে মানুষগুলো যাবে তারা কিছুটা হলেও বেটার চিকিৎসা তাদের পক্ষে পাওয়া সম্ভব হবে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের বিষয়ে আমরা পরিকল্পনা করেছি, নারীদেরকে স্বাবলম্বী করার পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। আমরা আমাদের তরুণ সমাজের সদস্যদের কর্মসংস্থানের পরিকল্পনা আমরা করেছি বিভিন্নভাবে। আমরা আমাদের কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করার পরিকল্পনা করেছি। একই সাথে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে আমাদের সমাজে কিছু মানুষ বসবাস করে, যারা আমাদের জীবন থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি ঘটনার সাথে কম বেশি যারা জড়িত। চলার পথে বিভিন্ন সময় যখন সংকট তৈরি হয়, তারা আমাদেরকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়। এই ব্যক্তিরা হচ্ছে আমাদের বিভিন্ন মসজিদ, বিভিন্ন ওয়াক্তের প্রতি ইমাম, মুয়াজ্জিন সাহেবরা সহ অন্যান্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন তারা। আমরা যদি খেয়াল করে দেখি, এই মানুষগুলো অনেকে খুব মানবতার জীবন যাপন করে, এবং সেই কারণে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে এই মানুষগুলোর জন্য আমরা সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করব, যাতে করে এই মানুষগুলো সম্মানজনকভাবে বসবাস করতে পারেন। এখন প্রিয় ভাই বোনেরা,
এগুলো হলো পরিকল্পনার কথা। লক্ষ্য এবং উদ্দেশ্য কি? আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এই পরিকল্পনাকে আমরা এই জন্য বাস্তবায়ন করতে চাই যে আমরা চাই এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে যেই বাংলাদেশে যে কোনো মানুষ, একজন নারী হোক একজন পুরুষ হোক, নির্বিঘ্নে নিরাপদে যাতে দিনের যে কোনো সময় রাস্তাঘাটে চলাফেরা করতে পারে। আমরা চাই এমন একটি বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তুলতে যেখানে যে কোনো মানুষ, উনি ব্যবসায়ী করুন অথবা উনি চাকরি বাকরি করুন না কেন, নিশ্চিন্তে নিরাপদের সাথে ব্যবসা বাণিজ্য এবং চাকরি বাকরি অর্থাৎ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশে যে কোনো মানুষ তার পরিবার নিয়ে, পরিজন নিয়ে যাতে নিশ্চিন্তে তার বাসায় রাতে ঘুমোতে পারে, এরকম একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। এখন প্রিয় ভাই বোনেরা, এই ঢাকা 17, এই ঢাকা 17-তে অনেক সমস্যা আছে। এখানে আমাদের যানজটের সমস্যা আছে, এখানে আমাদের বায়ু দূষণের সমস্যা আছে, এখানে আমাদের জলবদ্ধতার সমস্যা আছে। প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা যদি সকলে একসাথে কাজ করি তাহলে অবশ্যই আমরা এই পরিস্থিতির পরিবর্তন করতে পারবো। আমাদের মুক্তিযোদ্ধারা 1971 সালে জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। বিভিন্ন সময় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের বহু মানুষ, বহু সহকর্মী, বহু নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক দলে তারা জীবন উৎসর্গ করেছে। এমনকি 2024 সালের জুলাই আন্দোলনে আমরা দেখেছি 1500 মানুষকে হত্যা করা হচ্ছে, হাজার হাজার মানুষকে পঙ্গুত্ব বরণ করা হচ্ছে। এই যে মানুষগুলো তাদের জীবনকে উৎসর্গ করেছে, এই যে মানুষগুলো পঙ্গুত্ব বরণ করেছেন, নিশ্চয়ই তাদের একটি প্রত্যাশিত বাংলাদেশ ছিল, যে বাংলাদেশে মানুষ নিরাপদে থাকতে পারবে, যে বাংলাদেশের মানুষকে তার ধর্ম বর্ণ নিয়ে বিচার করা হবে না, বরং তার মেধা এবং তার যোগ্যতার বিচার করা হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি সকল মিলে ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সকল মিলে আজকে চেষ্টা করি, ইনশাআল্লাহ অবশ্যই আমরা সেরকম একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো, সক্ষম হব। পৃথিবীর বহু দেশ আমাদের মতো এরকম সমস্যায় জর্জরিত ছিল, কিন্তু তারা সকল ঐক্যবদ্ধ থেকে দেশের জনগণ একসাথে কাজ করে দেশের অবস্থার পরিবর্তন করেছে। সেই সকল দেশ যদি করতে পারে তাহলে বাংলাদেশের মানুষ তারা করতে পারবে না। আমরা বাংলাদেশের মানুষই তো গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছে। বাংলাদেশের মানুষই তো 1971 সালে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে। তাহলে আমরা কেন দেশকে পুনর্গঠন করতে পারবো না? অবশ্যই আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় তার আগে আমরা কি দেখেছি? যখন দেশ স্বাধীনের পরে একটি সরকার ছিল, আমরা দেখেছি 74 সালে কিভাবে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে না। কিন্তু আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় দেখেছি এই দেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ হতে, এবং আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় এই দেশ থেকে খাদ্য রপ্তানি পর্যন্ত করতে। যে দেশে কয়েক বছরে দুর্ভিক্ষ হয়েছিল, সেই দেশের সঠিক নেতৃত্বের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় বিদেশে খাদ্য রপ্তানি। প্রিয় ভাই বোনেরা, 90 স্বৈরাচার যখন দেশকে ধ্বংস করে দিয়েছিল, পরবর্তীতে আমরা দেখেছি দেশের মানুষ যখন বিএনপিকে রাষ্ট্র কাঠামো মেরামতের সুযোগ দিয়েছে, আমরা দেখেছি খালেদা জিয়ার সময় বাংলাদেশ এমার্জিং টাইগারে পরিণত হয়েছিল, কিভাবে বাংলাদেশে হাজার হাজার শিল্প কারখানা গড়ে উঠেছিল। কাজেই প্রিয় ভাই বোনেরা, প্রিয় ঢাকা 17 এলাকাবাসী, আপনারা যদি ধানের শীষকে সমর্থন দেন, আপনারা যদি ধানের শীষকে জয়যুক্ত করেন, ইনশাআল্লাহ বিএনপির একমাত্র রেকর্ড আছে, এই মধ্যে যত রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির একমাত্র রেকর্ড আছে, বিএনপির একমাত্র অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সঠিকভাবে পরিচালিত করতে হয়। বিএনপি তার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনের কাজ ইনশাআল্লাহ সামনে দিবে, হাত দিবে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে। প্রিয় ভাই বোনেরা, আমাদের এখন মূল লক্ষ্য হচ্ছে আমরা স্বৈরাচারকে বিদায় করে এই দেশের মানুষ। এখন আমাদের সামনে কাজে হাত দিতে হবে। কি সেই কাজ? সেই কাজ হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে হবে। আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। 20 কোটি, প্রায় 20 কোটি মানুষের এই দেশ, এই দেশের যারা
সন্তান আছে, তাদের যুবক আছে, তরুণ আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই দেশের সন্তান, ভবিষ্যৎ সন্তানদের জন্য আমাদেরকে সুন্দরভাবে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এই দেশের এই যে শুধু ঢাকা সদর নয়, শুধুমাত্র ঢাকা মহানগরী নয়, সমগ্র বাংলাদেশে বিভিন্ন জনের যানজট আছে, রাস্তাঘাট গত 15 বছরে ধ্বংস হয়ে গিয়েছে। আমরা শুধু গত 15-16 বছরে দেখেছি মেগা প্রজেক্ট হয়েছে, এবং মেগা প্রজেক্টের মানে মেগা দুর্নীতি হয়েছে। সারা দেশ, আমি গত 1 মাসে সারা কম বেশি সারা দেশ ঘুরে বেরিয়েছি, আমি দেখেছি কিভাবে রাস্তাঘাট সব ধ্বংস গিয়েছে, ভেঙে চুরে গিয়েছে। আমি দেখেছি মানুষের কাছ থেকে শুনেছি স্কুল কলেজগুলো ধ্বংস হয়ে গিয়েছে, ভেঙে চুরে গিয়েছে, হাসপাতালগুলোতে ঠিক মতন ওষুধ নেই, ঠিক মতন ডাক্তার নেই। কাজে প্রিয় ভাই বোনেরা, আমাদের সামনে বহু চ্যালেঞ্জ, আমাদের সামনে বহু কাজ, আমাদের সামনে বহু কাজ। এই রাষ্ট্রকে আমাদের পুনর্গঠন করতে হবে। এই এলাকার একজন মানুষ যাকে আপনারা সকলে এক বাক্যে চেনেন, এক নামে চিনেন, দেশনেত্রী খালেদা জিয়া। এই খালেদা জিয়ার উপরে আপনারা দেখেছেন, এই খালেদা জিয়ার উপরে আপনারা দেখেছেন, এই খালেদা জিয়াও এই এলাকা থেকে 1991 সালে নির্বাচন করেছিলেন, উনিও আপনাদের একজন ছিলেন। এই খালেদা জিয়াকে আপনারা দেখেছেন কিভাবে অত্যাচার, জেল, জুলুম, নির্যাতন সহ্য করতেছে, কিন্তু খালেদা জিয়া এই দেশ ছেড়ে চলে যান। ওনার সন্তান হিসেবে আমি জানি ওনার কাছে স্বৈরাচারের সময়, ওনার সন্তান হিসেবে আমি জানি ওনার কাছে স্বৈরাচারের সময় প্রস্তাব দেওয়া হয়েছিল যে উনি যদি দেশ ছেড়ে চলে যান তাহলে ওনাকে কোনো জেল জুলুম সহ্য করতে হবে না। কিন্তু খালেদা জিয়া পরিষ্কার বলে দিয়েছিলেন যে এই বাংলাদেশি হচ্ছে আমার প্রথম, এই বাংলাদেশি হচ্ছে আমার শেষ ঠিকানা, এই বাংলাদেশি মানুষ হচ্ছে আমার পরিবার। কাজে আমি আমার পরিবারকে ছেড়ে, আমার প্রথম এবং শেষ ঠিকানাকে ছেড়ে আমি কোথাও যাব না। প্রিয় ভাই বোনেরা, জীবনের শেষ দিন পর্যন্ত খালেদা জিয়া এই বাংলাদেশের মানুষের পাশে ছিলেন। মৃত্যু জেনেও উনি এই দেশ ছেড়ে চলে যাননি, মৃত্যু জেনেও উনি এই দেশের মানুষকে সাথে নিয়েছিলেন এবং এই দেশের মানুষের মাঝে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, আজ যে খালেদা জিয়া বলেছেন বাংলাদেশি আমার প্রথম এবং শেষ ঠিকানা, প্রিয় ভাই বোনেরা, আমাদের সকলের, শুধু খালেদা জিয়া না, খালেদা জিয়ার সাথে আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা কোনটি? বাংলাদেশ। আসুন, বিএনপি, আমি বলেছি একটু আগে, বিএনপি হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে একমাত্র রাজনৈতিক দল যাদের একটি পরিকল্পনা আছে দেশ গঠন করা। বিএনপি হচ্ছে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যাদের কর্মসূচি আছে দেশকে গঠন করা। বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশে যাদের সঠিকভাবে দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। প্রিয় ভাই, কাজেই বিএনপি বিশ্বাস করে সবসময় যে জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। প্রিয় ভাই বোনেরা, বিএনপির সৃষ্টি থেকে আজ পর্যন্ত জনগণের সমর্থন প্রতিবার বিএনপির সাথে ছিল। বিএনপির সমর্থন, জনগণের সমর্থন ছিল বলেই বিএনপি সকল সময় জনগণকে রেখে চলে যায় না। জনগণের সুখ দুঃখ যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে বিএনপি সকল সময় জনগণের সাথে ছিল এবং জনগণ যতবার বিএনপিকে সুযোগ দিয়েছে, বিএনপি চেষ্টা করেছে তার সর্বশক্তি দিয়ে এই দেশকে গড়ে তুলতে, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে। আসুন, আসুন, আজকে ঢাকা 17 প্রার্থী হিসাবে, ধানের শীষের প্রার্থী হিসাবে আমি আপনাদের সকলের কাছে আজকে ধানের শীষের পক্ষে ভোট চাইছি। ধানের শীষের পক্ষে আপনাদের রায় চাইছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা যদি ধানের শীষকে বিজয় করেন, সমগ্র বাংলাদেশে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছেন, সকলকে যদি আপনারা অনুরোধ করেন, আপনাদের মাধ্যমে সকলের কাছে আমি বিনীত অনুরোধ পৌঁছে দিতে চাই যে আসুন, আমাদেরকে দেশ গঠন করতে হবে, আমাদেরকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে, আমাদেরকে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং যেই কথাটি আমি বলেছি আপনাদের সামনে, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যা সেই পরিকল্পনা, যা সেই কর্মসূচি, যা সেই অভিজ্ঞতা আছে। কাজেই এই বিএনপিকে আপনারা সুযোগ দিন, ইনশাআল্লাহ বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে দেশ গঠন করবে। আমাদের সামনের দিনের মূল লক্ষ্য, মূল রাজনীতি হচ্ছে দেশকে পুনর্গঠন করা। যে দেশকে স্বৈরাচার ভেঙে চুরে শেষ করে দিয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা সেই দেশকে, জনগণকে সাথে নিয়ে আবার গড়ে তুলব ইনশাআল্লাহ। এই ভাই বোনরা, সেজন্যই আমি শহীদ এবং খালেদা জিয়ার একটি কথা মনে প্রাণে আমি সেই জন্য বিশ্বাস করি এবং প্রত্যেকটি জায়গায় একটি কথাই বলি, দেশ যেহেতু আমাদের,
কেউ বাইরে থেকে এসে আমাদেরকে এই দেশ গঠন করে দিয়ে যাবে না। দেশ যেহেতু আমাদের, এই দেশ আমাদেরকেই করতে হবে। নিজের ঘর যেরকম নিজেকে সামাল দিয়ে রাখতে হয়, এই দেশকে আমাদেরই করতে হবে, আমাদেরই তৈরি করতে হবে, আমাদেরকেই সামাল দিতে হবে। সেজন্যই আমি প্রিয় ভাই বোনেরা, প্রিয় এলাকাবাসী, একটি কথা মনে প্রাণে বিশ্বাস করি আমি, সেই কথাটি হচ্ছে প্রত্যেকে আপনারা জানেন, তারপরেও আপনাদের সামনে আমি কথাটি তুলতে চাই। করবো কাজ, কে তারপরে করবো দেশ, তারপরে সবার আগে বাংলাদেশ। করবো কাজ সবার আগে, প্রিয় ভাই বোনরা, করবো কাজ করবো দেশ, সবার আগে বাংলাদেশ। আমি ঢাকা 17 প্রার্থী হিসাবে আপনাদের সকলের কাছে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ আমরা দেশ গঠনে প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি যাও ভাইজান, তাড়াতাড়ি, দ্রুত দ্রুত। মিজান, মিজান শোনো না নাকি ভাই, ঘোরা ঘুরে যাচ্ছে, বন্ধ করো ভাই, নামো গেটে বেরো ভাই, গাড়ি যাচ্ছে। এলা 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 এলা